স্বাগত bdnews24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে দেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হাসিনা ও রেহনাদের চায়ের বাগান বাড়ি, আছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট পুকুর। 205 অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প। চীনের সঙ্গেও আলোচনা হবে। কুষ্টিয়ার থানা বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত 2। নানা আয়োজনে জাপানের সরস্বতী পূজা উদযাপন। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পক্ষে আলী রিয়াজ। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের নিন্দা ইরানের। চাঁদপুরে অগ্রণী ব্যাংকের 75 লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা। মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প, নিশ্চিত করল হোয়াইট হাউস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা রোহানাদের চায়ের বাগান বাড়ি, আছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট পুকুর। সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা, গ্রামীণ পরিবেশ, তার ভেতরে বিশাল এক বাগান বাড়ি। বাড়ির ভেতরে রয়েছে ডুপ্লেক্স বা দ্বিতল ভবন, শান বাঁধানো ঘাট ও পুকুর। বাগান বাড়িটির নাম টিউলিপস টেরিটরি, অবস্থান গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায়। টিউলিপস টেরিটরি নামকরণ হয়েছে সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে। নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও টিউলিপের বাবা। টিউলিপস টেরিটরি সহ গাজীপুরে 4টি বাগান বাড়ির খোঁজ পাওয়া গেছে, যেগুলোর মালিক শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য ও স্বজনেরা। বাগান বাড়িগুলোর আশেপাশে বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য, স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বাগান বাড়িগুলোতে বেড়াতে যেতেন। বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত বেশি ছিল। মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত। তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত। কখনো কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনো কখনো 2-1 দিনও থাকত। 205 অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে 205 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে। একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। সূত্রের তথ্যমতে এই ভারতীয়রা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। একটি মার্কিন সামরিক উড়োজাহাজ করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। উড়োজাহাজটি ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস ছেড়েছে। সূত্রগুলো বলেছে, 205 ব্যক্তির প্রত্যেকে ভারতীয় নাগরিকত্ব যাচাই করা হয়েছে। বিষয়টি এ প্রক্রিয়ায় নয়াদিল্লির যুক্ত থাকায় ইঙ্গিত দেয়। মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প। চীনের সঙ্গেও আলোচনা হবে। মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত দেন। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্য 25% শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সংখ্যা দেখা দেয়। শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। কুষ্টিয়া থানা বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। কুষ্টিয়া ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে আজ মঙ্গলবার সকাল 9টার দিকে তারা সদর উপজেলায় বিত্তিপাড়া বাজারের সড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুর 12:30টার দিকে আন্দোলনকারীরা শহর থেকে সরে যান। এর আগে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কের বিভিন্ন যানবাহনের যাত্রীরা। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, অপরাধ ও মিডিয়া পলাশ কান্তি নাগ প্রথম আলোকে বলেন, 12:30টার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। 10 ফেব্রুয়ারি থানা বাস্তবায়ন কমিটির 7 সদস্যের সঙ্গে পুলিশ সুপার বৈঠক করেন। এরপর একটা সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত 2। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুপক্ষের 2 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও 4 জন। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সকাল উপজেলায় কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীকচ্ছ ইউনিয়ন বিশুতারা গ্রামের মৃত অমর আলীর ছেলে আজাদ মিয়া ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া। নিহত আমানত একই গ্রামের মিসির আলীর ছেলে। নিহতদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে উপজেলায় বিশুতারা গ্রামের একটি বসতবাড়ি চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে আজাদ মিয়া তার দোকানের খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাত করে। তারা আরো জানায়, এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার উপর হামলা করে তাকে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সরাইল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়াধীন আছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পক্ষে আলী রিয়াজ। হাসিনা সরকারের পতনের পর সংবিধান সংস্কারের দাবি উঠেছে, যা সামনে রেখে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 15 জানুয়ারি বিভিন্ন প্রস্তাবনা রেখে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। সংবিধান প্রস্তাবনায় গণতন্ত্রকে মৌলিক নীতিরূপে বজায় রেখে কমিশন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও বহুতত্ত্ববাদ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। পাশাপাশি 3টি নীতি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে। কমিশনের অন্যতম সুপারিশ ছিল ধর্মনিরপেক্ষতাকে মৌলিক নীতি তালিকা থেকে বাদ দেওয়া, তবে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে রাখার পক্ষে কমিশন। জানিয়ে নানা মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার সেই বিষয় নিয়েই কথা বলেছেন আলী রিয়াজ। সম্প্রতি জাপান ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। তার সাক্ষাৎকার নিয়েছেন দ্য ডিপ্লোম্যাটের দক্ষিণ এশিয়া সম্পাদক সুধা রামচন্দ্রন। সাক্ষাৎকারে আলী রিয়াজ যুক্তি দেন, শেখ হাসিনা সরকারের ঘোষিত ও চর্চিত ধর্মনিরপেক্ষতা ছিল শুধু ধর্মীয় বৈচিত্র্যের সহনশীলতার মধ্যে সীমাবদ্ধ। তার মতে, কমিশন যে বহুতত্ত্ববাদের সুপারিশ করেছে তার পরিধি অনেক বিস্তৃত ও ব্যাপক। নানা আয়োজনে জাপানের সরস্বতী পূজা উদযাপন। প্রতি বছরের ন্যায় এবারও জাপানে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ সংগঠন সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে 30তম শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জাপানের রাজধানী টোকিও আদাসি কো সাওগাও গাকুসু সেন্টারে রোববার এ পূজা অনুষ্ঠিত হয়। বেলা 11টায় ধর্মীয় গাম্ভীর্যতায় পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন পুরোহিত। ভিন্ন ভিন্ন পর্বে অঞ্জলির মাধ্যমে জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা সুসম্পন্ন করার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব জীবের মঙ্গল কামনা করা হয়। অনেক ছোটমণিদের হাতে খড়ি পর্বে তাদের জীবনের নতুন মাইল ফলক রচিত হয় দেবী সরস্বতীর ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলের মেরারজি দেশাই বর্মন। তার পরিবার সহ উপস্থিতি ও অঞ্জলিতে অংশগ্রহণে এবারের উৎসবটি ভিন্ন মাত্রা এনে দিয়েছে, যা সত্যিই প্রশংসনীয় হয়েছে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে। চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের
42 নেতাকর্মী গ্রেপ্তার। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 42 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় বিভিন্ন মামলার আসামি। রোববার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে নগরীর কয়েকটি থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার 3 জানুয়ারি রাতে চট্টগ্রাম ও মেট্রোপলিটন পুলিশের সিএমপি জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সিএমপির জনসংযোগ শাখার এসআই মোহাম্মদ ইমরান হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার উপর হামলার বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর জামাল খান ওয়ার্ড ও আওয়ামী লীগ 2 নম্বর ইউনিটের প্রচার সম্পাদক সাদাত হোসেন রোমান, নগর ছাত্রলীগ সহ সম্পাদক জহিরুদ্দিন, উপছাত্র বিষয়ক সম্পাদক আবির সেনগুপ্ত, হকার্স লীগের স্টেশন রোড ইউনিটের সভাপতি অনিক সেনগুপ্ত, একই সংগঠনের কবির, তানভীর রহমান নওশাদ, আলী আকবর, রেজাউল করিম, মোহাম্মদ ফারুক, ইকবাল হোসেন, আনারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলী, একই ওয়ার্ড ছাত্রলীগের যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সৈয়দ মোহাম্মদ ওবায়েদ, মোহাম্মদ আলমগীর এবং কর্ণফুলী থানার চরলাক্ষা ইউনিয়ন আওয়ামী লীগের 1 নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ মোহাম্মদ হাসান। এছাড়াও গ্রেপ্তার হলেন অন্যান্য মামুনুর রশিদ, তরিকুল ইসলাম, আশিকুল আশিক, মোহাম্মদ এরশাদ, ইরাত শরীফ সহ আরো অনেকেই। উল্লেখ্য, রোববার 2 ফেব্রুয়ারি রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা পুলিশ ছাত্রলীগের 29 কর্মীকে গ্রেপ্তার করেছিল। মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প, নিশ্চিত করল হোয়াইট হাউস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে 205 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান রওনা দিয়েছে। এর কয়েক ঘন্টা পরেই মোদিকে আমন্ত্রণের কথা নিশ্চিত করেন হোয়াইট হাউসের ওই কর্মকর্তা। কয়েকটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে 2 বন্ধুর বৈঠক হতে পারে। সূত্র জানিয়েছে, মোদি ফ্রান্স সফর শেষ করে আগামী 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবে। এরপর 14 ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন। আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও তিনি দেখা করবেন। এর আগে গত সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেন, মোদির সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। অবৈধ অভিবাসীদের বিতাড়িত বিভিন্ন দেশে শুল্ক আরোপের অঙ্গীকার নিয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও কানাডা ও মেক্সিকোর উপর ট্রাম্পের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আফ্রিকার উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার ছিল। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। তবে ট্রাম্প দ্বিতীয়বারের ক্ষমতায় এসে অবৈধ অভিবাসী ও শুল্ক আরোপের উপর যে ঘোষণা দিয়েছেন তার মধ্যে ভারতও পড়ে।